স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। আকালের যুগ আর নেই বাংলাদেশে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সরকারের সাফল্য ঈর্ষণীয়, তার সাথে জনগণের সাফল্য অবশ্য যুক্ত হবে, কিন্তু তার কতটা খাবার আর কতটা বিষ তা নিয়ে চলছে গবেষণার পর গবেষণা। তাই বাঁচার জন্য অনেকে আজকাল বেশ কিছু খাবার থেকে দূরে থাকছেন। শিশু খাদ্য নিয়েও আতঙ্কে আছেন সচেতন অভিভাবকেরা। তবে সরকারের টনক এখনো খুব একটা নড়েছে বলে মনে হয় না। ভেজাল প্রতিরোধে একক কোনো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কৃষক ও ব্যবসায়ীদের সচেতন করতেও নেই তেমন কোনো কার্যক্রম। এসব নিয়ে আজকের আলোচনা ভেজালের জাল। কথা বলতে স্টুডিওতে আছেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক খালেদা এদিব, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আনোয়ার পাশা এবং স্টপ পয়জনিং আসের ইনিশিয়েটর আজরা সেলিম। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো BST এর খুলনার উপপরিচালক মৃণালকান্তি বিশ্বাস, BST এর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ শওকত উসমান এবং রাজশাহীর আম উৎপাদনকারী দুলাল মাহবুবের সঙ্গে। স্বাগত আপনাদেরও। আমি জনাব শাইখ সিরাজ আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে কৃষি নিয়ে আপনার প্রায় শতাব্দী ধরে আপনি কাজ করে আসছেন, প্রায় না পুরোপুরি শতাব্দী ধরে আপনি কাজ করে আসছেন। কৃষি থেকে আসা সরাসরি যেগুলি ভোগ্যপণ্য আছে, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য যে উৎপাদকগুলি আছে সেগুলিতে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতা কাকে বেশি দায়ী করবেন? কৃষকদের, মানে যারা উৎপাদন করে তাদের, সরবরাহকারীদের, নাকি আড়তদারদের? তিনজনের একটা পর্যায়ে আড়তদারদের। যদি ধরি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন, বিপণনের সময় আড়তদারদের অনেক ধরনের ভেজাল মিশনের ব্যাপার থাকে। কিন্তু যে সমস্ত ভেজালগুলোর জন্য আজকে সত্যি সত্যি আমরা খুব বিপর্যস্ত হয়ে যাচ্ছি, সেগুলোর জন্য এদের কাউকে সেভাবে বলা যাবে না। আমদানি, ওটা কিভাবে হয়, কেন হয়, ওই দ্রব্য সামগ্রী আদৌ আমাদের দেশে যে পরিমাণ আমদানি হয় সেটা হওয়া উচিত কিনা, এত সহজলভ্য পাওয়া যাওয়া উচিত কিনা, এই বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দেব। উৎপাদন ব্যবস্থার দিকে কৃষক যেটা করছে সেটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রুভড বিষয়গুলো তারা ব্যবহার করছে। কীটনাশকের কথা বলেন, হরমোনের কথা বলেন, সে হয়তো তার জ্ঞানের সীমিততার কারণে সে হয়তো এটার মাত্রাটা জানছে না, কতটুকু ব্যবহার করা উচিত, কতটুকু পর্যন্ত ব্যবহার করলে এটাতে বিষক্রিয়া হবে না, সে হয়তো সে সেভাবে প্রশিক্ষিত না, জানে না। কিন্তু ওই নিষিদ্ধ জিনিসটা বাজারে কিনতে পাওয়া যাবে কেন? বাজারে এত সহজলভ্য কেন? আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই আরো কথা বলবো। অধ্যাপক খালেদা এদিব, আমরা যে এখন বিষাক্ত পদার্থ এড়াতে অনেকেই অনেক রকম ফল, আপেল, কমলা, কলা, মালটা, মানে আম, বেদানা, এমনকি অনেক খাবারই ফল খাওয়া বাদ দিয়ে দিয়েছি, সেই প্রবণতাকে আপনি সমর্থন করছেন কিনা? সেটা পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো একটা বার সৃষ্টি করছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের খাবারটা একটা মৌলিক চাহিদা আমাদের, তাই না? আর প্রতিটা দিন আমাদের শাকসবজি, তরিতরকারি, বিশেষ করে ফলমূল খেতেই হবে। এটা আমাদের পুষ্টিবিজ্ঞানে আমরা বলি যে একটা গ্রুপ আছে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধক শক্তি বাড়ায় দেয়, সেটা হলো ফলমূল, শাকসবজি। তো এখন ইদানিং আমরা যে কি খাচ্ছি এটা একটা বিরাট একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেছে, বিশেষ করে ফলমূলের ব্যাপারে। যেমন ফলে, শাকসবজিতে কার্বোহাইড্রেট ব্যবহার হচ্ছে বেশি, যেটা কিনা বিষক্রিয়া, এবং এটা খেলে শরীরের অনেক ক্ষতি করে। বিশেষ করে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, অনেক রকমের রোগ আক্রান্ত হতে পারে, সিস্টেমে অনেক সমস্যা হতে পারে, অনেক দিন ধরে কন্টিনিউ করলে মারাত্মক ক্যান্সারের রূপ নিতে পারে। জনাব শাইখ সিরাজ যেটি বলছিলেন যে এই যে বিষাক্ত পদার্থগুলি মেশানোর যে প্রবণতা, সেটা বিষাক্ত পদার্থগুলির সহজলভ্যতার কারণেই অনেকটা হচ্ছে, এই ব্যাপারটা কি আপনি সমর্থন, মানে আপনি একমত যে এটা খুব সহজলভ্যতার জন্য হচ্ছে? তবে এখন আপনি যদি বলতে চান যে এই পুষ্টিটা আমরা কিভাবে পূরণ করতে পারি, যেহেতু অনেকে ওই আতঙ্কতে ভুগছে, আপেল খাচ্ছে না, আঙ্গুর খাচ্ছে না, বিশেষ করে যেগুলো ফলগুলোতে বেশি কার্বোহাইড্রেট ইউজ করা হচ্ছে, ব্যবসায়ীরা বেশি করছে। তা আমাদের পুষ্টি বিজ্ঞানের দিক থেকে আমরা এর অল্টারনেটিভ অনেকভাবে চিন্তা করেছি। একটা হলো যে আমাদের দেশীয় ফল যেগুলো সহজে আমরা সহজলভ্য, সহজে পেতে পারি, যেমন আমরা, পেয়ারা, তারপরে কুল, বিভিন্ন ধরনের কামরাঙ্গা, যেগুলোতে অনেক বেশি ভিটামিনস, মিনারেলস রয়েছে। আমরা অনেকে হয়তো জানি না যে বিদেশি খাবার বলে আপেলটা আমরা বেশি প্রেফার করছি, আঙ্গুরটাকে অনেক বেশি প্রেফার করছি, বাট
ভিটামিন সি, ভিটামিন এর দিক থেকে যদি দেখতে চাই, যেটা আমাদের শরীর বা চোখের জন্য খুব দরকার, বিভিন্ন অর্গানের জন্য দরকার, মেটাবলিক সিস্টেমের ইউটিলাইজেশনের জন্য দরকার, সেসব ক্ষেত্রে কিন্তু দেশীয় ফলটা কিন্তু অনন্য এবং অনেক ভালো। তো সেক্ষেত্রে আমরা বলছি যে ওই কার্বোহাইড্রেট চিন্তা করে বা অনেক আতঙ্কতে না ভুগে আমরা দেশীয় ফল দিয়ে আমাদের এই পুষ্টির চাহিদা মেটাতে পারি। আর যদি বিদেশি ফল খেতে চাই বা আপেল আঙ্গুরকে যদি আমরা খেতে চাই, সেটারও একটা ব্যবস্থা আমরা ইদানিং আমরা এই প্রসেসটা করছি। সে খাবার আমরা তো জানি না আসলে এটা কার্বাইড মুক্ত কিনা বা কার্বাইড যুক্ত কিনা, বিষ আছে কিনা নাই। সুতরাং সেই সব ক্ষেত্রে আমরা খাবার কাটা মানে ফল কাটার আগে অনেকক্ষণ ধরে যদি ফলটাকে ভিজিয়ে রাখি বা ভিনেগার দিয়ে যদি একটু ভিজিয়ে রাখি, তারপরে যদি ফলটা কাটি, তাহলে উপরের যে কার্বাইড বা কীটনাশক জিনিসগুলো দিয়েছে সেগুলো কিছুটা রিমুভ করা সম্ভব হয়। তারপরে আমরা হয়তো সেটাকে আমরা খেতে পারি। জনাব এই যে আনোয়ার পাশা, আপনি ভেজাল বিরোধী অভিযানের সাথে যুক্ত 6 বছর ধরে, তো এই অভিযানে যুক্ত হওয়ার পর আপনার নিজের ও পরিবারের খাদ্যাভ্যাসে আপনার কোনো পরিবর্তন আনতে হয়েছে বা আপনি এনেছেন? যে কারণ আমরা এখানে এই বিষয়ে আসলে কিছু প্রপাগান্ডাও আছে। অনেকে এরকম বলতে শুনি যে 2 বছর যাবত আমি টমেটো খাই না, কারণ টমেটো যখন রান্না করা হয় শক্ত থাকে। তো কি সমস্যা এখানে? হ্যাঁ, শক্ত থাকলে এটা অতটা খাদ্য উপযুক্ত না, কিন্তু যেটা বলছে কি কারণে খান না, এটা বিষ না হলে এরকম শক্ত হয়ে গেল কেন? আচ্ছা, কিছু প্রপাগান্ডা, সেটা হচ্ছে সবকিছুকে আমরা বিষ ভাবি। এখন কেমিক্যাল মানে বিষ, এই বিষয়টা আসলে পরিষ্কার হওয়া উচিত। কেমিক্যাল মানে সবকিছু যে বিষ তা না। সারা পৃথিবীতে কিন্তু খাদ্য, যে ফলমূল বা শাকসবজি যেটা পাকানোর প্রয়োজন, এটা ন্যাচারাল ওয়েতে সবগুলো ফল একসাথে কিন্তু পাকানো সম্ভব না। আর যখন ফলটাকে আপনি বাণিজ্যিক চিন্তা করবেন, সেই সময় কিন্তু অবশ্যই কেমিক্যাল দিয়ে আপনাকে একসাথে পাকাতে হবে এবং বাণিজ্যিকভাবে পাকাতে হবে। সারা ওয়ার্ল্ডে কিন্তু স্বীকৃত। তো আমরা যদি সেফ ওয়েতে এটাকে পাকানোর চিন্তা করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের বিপত্তিগুলো ঘটবে না। আর যেটা বললাম প্রপাগান্ডা, সব কেমিক্যালি বিষ, সেটাও কিন্তু থাকছে না। আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা প্রপাগান্ডাটা কেন করা হয়? আচ্ছা, এটা কারণটা কি আসলে? যেমন আপনার ধরনের টমেটো পাকাচ্ছে কি দিয়ে? টমেটো পাকাচ্ছে হচ্ছে এক ধরনের একটা এজেন্ট দিয়ে। এটা হচ্ছে ইথেফন টাইপের একটা কেমিক্যাল। ইথেফন দিয়ে সারা পৃথিবীতে কিন্তু সেফলি ফল পাকানো হয় এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে। আমরা আমাদের দেশে অনেক মানে কাউকে জিজ্ঞেস করা হয় এটা কি সেফ না আনসেফ, তখন বলে না এটা তো কেমিক্যাল, এটা ক্ষতি। কতটুকু ক্ষতি? মাত্রা না বলে বলে মারাত্মক ক্ষতি, ভয়াবহ ক্ষতি। এখন ইদানিং এটা নিয়ে পরীক্ষা হচ্ছে এবং গবেষণায় প্রমাণিত হয়েছে এই যে ইথেফনের কথা বলুন, ইথেফন দিয়ে ফল পাকানো সম্পূর্ণ নিরাপদ। আমি একটু থামাই আপনাকে ম্যাজিস্ট্রেট সাহেব, আমি একটু আজরা সেলিমের কাছে আসবো। যে আজরা সেলিম, আপনারা এই বিষয়ে অনেক কথা বলছেন যে খাদ্যের অর্ধেকে, অ্যাভেলেবেল খাদ্যের অর্ধেকই বিষ, সেগুলো আমাদের পক্ষে খাওয়া ঠিক না, কিন্তু জনাব পাশা স্পষ্টই বললেন যে এর অনেকটাই প্রপাগান্ডা। আপনি কি বলবেন? আমরা যেটা বলছি সেটা কিন্তু আমাদের নিজেদের কোনো পর্যবেক্ষণ না, আমরা স্টাডি করছি। আমরা তো ভোক্তা, এটাই প্রথমে একটু ক্লিয়ার করে দিতে চাই। আমরা ভোক্তা, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাবা মা। আমাদের কাজ কিন্তু এটা না। আই এম নট এ নিউট্রিশনিস্ট, আই এম নট এন এগ্রিকালচারিস্ট, আমি টেকনিক্যাল, আমি সায়েন্টিস্ট না, কিন্তু আমি একজন ভোক্তা। এবং আমি দেখছি, আমি স্টাডি করছি, আমি পড়ছি, খবরের কাগজ যেটা পড়ছি, FAO যেটা রিপোর্ট রেডি করলো, নিশ্চয়ই সেটা আউট অফ থিন এয়ার আসে নাই, নিশ্চয়ই সেটা বানানো রিপোর্ট না। আমরা যেটা দেখলাম যে 40% অফ আওয়ার ফুড ইজ অ্যাডাল্টারেটেড গত বছরও। তো আমরা তখন একটু রিসার্চ করা শুরু করলাম, একটু পড়া শুরু করলাম, অ্যান্ড আমরা সারাক্ষণই টেবিলে বসে, খাওয়ার টেবিলে বসে, ফ্রেন্ডস ফ্যামিলি সারাক্ষণই এটা নিয়ে কথা বলছি। কিন্তু এখন আই থিঙ্ক ইট ইজ টাইম, আমরা কয়েকজন মিলে, আমরা ভোক্তারা মিলে আমরা ডিসাইড করলাম যে এই ডিসকাশনটা বাসার বাইরে নেওয়া দরকার। আমাদের প্রশ্নগুলো বাসার বাইরে নেওয়া দরকার। আজরা, আমি একটু থামাই আপনাকে। শাহিদ ভাই, আমি ঢাকার বাইরে যাওয়ার আগে আপনার কাছে একটু 30 সেকেন্ড একটু শুনে নেব যে জনাব পাশা যে বলছেন এটা প্রপাগান্ডা, এটা আপনি আসলে না, প্রপাগান্ডা অনেকটাই প্রপাগান্ডা সেটা বলছেন, অনেকটাই প্রপাগান্ডা। বিষয়টা পাশার সাথে দ্বিমত পোষণ করি। সেটা যে কমার্শিয়াল হারভেস্টে অলওয়েজ রাইপেন হরমোন, গ্রোথ হরমোন ব্যবহার হয়, এটা বিশ্বব্যাপী। এটার প্রশ্নটি হচ্ছে মাত্রাটা কি। আমাদের এখানে যে সমস্যাটা হয়, মাত্রাটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি দেয়, এবং প্রয়োজনের বেশি তখনই এটা বিষ হয়ে যায়। প্রয়োজনের বেশি সমস্যাটা হয়ে যায় তখন একটা ভয়ের ব্যাপার থাকে। আমরা একটু ঢাকার বাইরে থেকে আমি একটু কথা বলতে চাচ্ছি। খুলনা
বিএসটি এর উপপরিচালক জনাব মৃণাল কান্তি বিশ্বাস আপনার সঙ্গে। জনাব মৃণাল কান্তি বিশ্বাস, খুলনায় ভেজাল বিরোধী অভিযান কখন হয়, কিভাবে হয়? অভিযান কি শুধু শহর কেন্দ্রিক নাকি গ্রামে গঞ্জে ওই অভিযান চলে? জনাব মৃণাল কান্তি বিশ্বাস। আমাদের বিএসটি এর ভেজাল বিরোধী যে অভিযানটা, এটা আমাদের 155টা যে বাধ্যবাধকতামূলক আইটেম আছে ওইটার উপরই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, তো আমাদের এই অভিযান যেহেতু আমাদের সরকার 155টি পণ্যকে বাধ্যতামূলক করেছে, সেই জন্য আমরা গ্রাম শহর সমস্ত অঞ্চলে, শহর গ্রাম বন্দর যেখানে পাওয়া যাবে সেখানেই আমরা এই অভিযান চালাই। 155টি মানে যে পণ্য আছে সেই সবগুলি কি খাদ্যবস্তু? না, এর মধ্যে 67টা পণ্য আছে খাদ্য, বাকি সব অন্য পণ্য। এমন খাদ্য কি এবং এই আছে? খাদ্যগুলো অধিকাংশই প্রসেস ফুড, এটা কোনো ন্যাচারাল ফুড না। এমন খাদ্য কি আছে যে খাদ্যটা আসলে আপনাদের এই সেই 155টি ভিজিলেন্ট মানে যেগুলোর উপর আপনারা পরীক্ষা চালান তার বাইরে রয়েছে, এমন খাদ্য কি রয়েছে? হ্যাঁ, এমন অনেক খাদ্য ন্যাচারাল ফুড সবই আমাদের এই 64টা যে আমাদের বাধ্যতামূলক আছে তার বাইরে। আপনাকে ধন্যবাদ। শাইখ ভাই, এইটি আপনি আমাকে যদি পরে আবার একটু বুঝিয়ে বলেন যে কেন এই 155টি কিসের ভিত্তিতে নির্ধারণ করা হলো। আমরা একটু চট্টগ্রাম মহানগরের আঞ্চলিক বিএসটি আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শওকত ওসমানের সাথে কথা বলি। জনাব শওকত ওসমান, চট্টগ্রাম মহানগরে ভেজাল বিরোধী অভিযান সর্বশেষ কবে হয়েছে এবং সেটিও কি সেই 155টি নির্ধারিত পণ্যের উপরে, যার 67টি খাদ্য কিন্তু বেশিরভাগই হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য? এটা কি এরকম জনাব শওকত ওসমান? আমরা আসলে আমাদের আমি শুনছি। হ্যাঁ, আমরা প্রতি মাসেই এখানে ভেজাল বিরোধী অভিযান চালাই। হ্যাঁ, প্রতি মাসেই আমরা ভেজাল বিরোধী অভিযান চালাই। যেমন আমরা চলতি অর্থ বছর আমরা 73টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। 73টি ভ্রাম্যমাণ আদালত আপনারা পরিচালনা করেছেন। আমি একটু রাজশাহী থেকে আম উৎপাদনকারী একজন দুলাল মাহবুবের সাথে কথা বলবো যে ঢাকা শহরে আমরা প্রায়ই দেখি যে কেমিক্যাল মুক্ত আমের মেলা বসে। কেমিক্যাল মুক্ত আমের বিষয়টি কি সম্ভব? মানে এটি কি আপনি কি মনে করেন যে কেমিক্যাল মুক্ত আম কি আসলে বাস্তবে থাকে? জনাব দুলাল মাহবুব। অবশ্যই, জি, যে কেমিক্যাল মুক্ত আম পাওয়া সম্ভব। কেমিক্যাল মুক্ত আম পাওয়া সম্ভব এবং কিছু কিছু আম কেমিক্যাল ছাড়াই উৎপন্ন হয়। আচ্ছা, আমি আবার একটু আজরার কাছে আসি যে আজরা, এই বিষয়টি আসলে এখনো স্পষ্ট না যে ধরেন ফাওয়ের একটি রিপোর্টের কথা আপনি বললেন, এছাড়া কি আর কোনো এভিডেন্সের পক্ষ থেকে আপনার নিজস্ব কোনো পর্যবেক্ষণ বা নিজস্ব পর্যবেক্ষণ না, যেটা বললাম যে আমরা মাসখানেক ধরে আমরা এটা নিয়ে স্টাডি করছি অনেক, আমাদের নিজস্ব পর্যবেক্ষণের ওই পর্যায়ে আমরা আসিনি। অবশ্যই করব, আমরা যখন সংস্থা হিসেবে আমরা গঠিত হব, আমাদের ওই দিকে চিন্তা করার সময়ই নাই, আমরা এখন সময় ছিল না। আমরা যেটা রিয়াক্ট করলাম যে অ্যাজ ভোক্তা আমরা এখনই আমাদের কিছু করতে হবে, অ্যাজ বাবা মা আমাদের এখনই কিছু করতে হবে, আমাদের কোনো এজেন্ডা নাই, তারপরে অর্গানাইজ হব। কিন্তু এই যেটা কথা আসছে এখানে যে কেমিক্যালের ক্ষতি কি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য হার্ম, তাহলে হাউ কাম আমরা যেটা পাচ্ছি, আমি জানি ওনারা অনেক বেশি অভিজ্ঞ বলতে পারবেন, অনেক ব্যান্ড কেমিক্যালস আর ইন দ্য মার্কেট, সেগুলো তাহলে কেন ব্যান্ড? জনাব পাশা, আপনি কি বলবেন যে ব্যান্ড কেমিক্যালের কথা? কিন্তু উনি কি একটা এরকম আইটেমের নাম বলতে পারবেন? কিন্তু শাইখ সিরাজ ভাইও কিছুটা বললেন যে কিছু উপাদান এরকম আছে সেটা মার্কেটে কেন আছে সেটাই ব্যাপারে উনি স্পেসিফিক ভাবে না বললে এটা উত্তর দেওয়া খুব কঠিন। আমি বলি, যেমন আমরা যদি গ্লোবালি দেখি তাহলে সারা পৃথিবীতে 10টা কীটনাশক অ্যাপ্রুভ, বাংলাদেশে ব্যবহার হয় 105টা। সাইফারমেথ্রিন, যেমন ডিটিডির কথাই যদি বলি, ডিডিটি তো আজ থেকে 40 বছর আগে পৃথিবী থেকে এটা ডার্টি ডজন নামের একটা গ্রুপ থেকে এটা অবসলেট হয়ে গেছে। বাংলাদেশে এখনো ডিডিটি দেদারসে নানান বিষয় ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমি যদি শুটকির কথা বলি, ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি। শুটকি 90% শুটকিতে ডিডিটি ব্যবহার করা হয়। এটা তো হিউম্যান হেলথের জন্য, এবং আপনি বলছেন যে সেই ডিডিটিটা বাজারে সহজে পাওয়া যায়।
তো আমরা একটু জনাব পাশা আপনার কাছ থেকে একটা মানে এই বিষয়ে আপনার বক্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আপনার কাছ থেকে শুনবো যে কেন এই ডিডিটিটা পাওয়া যায় এবং অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক যেটা মানুষের জন্য ক্ষতি করতে পারে সেটারও উপস্থিতি বাজারে খুব বেশি আছে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব পাশা, আমরা জনাব শাইখ সিরাজ বলছিলেন ডিডিটির কথা, ব্যবহারের কথা এবং আরো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কথা বলছিলেন আজরা, এবং আপাও বলছিলেন। আপনার এই সম্পর্কে আপনার মতামত শুনবো। আসলে অনেক ধরনের কেমিক্যাল আছে, এখন এক একটা কেমিক্যালের এক এক ধরনের কাজ। যেমন ফরমালিন বা এই ধরনের যে নামগুলো আসছে, ফরমালিনও কিন্তু শিল্পে এটার ব্যবহার আছে। তো এটা শিল্পে ব্যবহার করতে হবে, কিন্তু এটা যখন খাদ্যে আমরা নিয়ে আসছি তখন এটা খাদ্যটা কলুষিত হচ্ছে, বিষাক্ত হচ্ছে। তো এখন ফরমালিন যেহেতু খাদ্যে সংমিশ্রণে বিষাক্ত হচ্ছে, এর মানে এই না যে ফরমালিন আমরা বাংলাদেশে আমদানি বন্ধ করে দিতে পারবো, তা না, কারণ শিল্পে এটা কাজে লাগছে, এটা রেস্ট্রিক্টেড করতে হবে। তো সব কিছু ইয়ে হচ্ছে, যত যে ধরনের কেমিক্যাল হোক না কেন, এটা যদি খাদ্যে ক্ষতি করা হয়, খাদ্যে যাতে না আসতে পারে সেটা ব্যবস্থা করতে হবে। আর এটা যেই কাজ শিল্পে বা অন্যান্য কাজ, সেই কাজে তো এটা ব্যবহার করতেই হবে, সুতরাং এটা একেবারেই বন্ধ করে দেওয়া যাচ্ছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু বিভিন্ন প্রমাণ পাচ্ছি যে এটা খাদ্যে আসছে। তো খাদ্যে যে আসছে সেইটার কারণ বা সেটার জন্য কাকে আপনি দায় দিবেন? আপনার এই ভেজালের সাথে মানে এটার সাথে তো আমরা সবাই কম বেশি মানে জড়িয়ে পড়ছি। কিভাবে? কেউ জেনে কেউ না জেনে। এখানে ভোক্তা ক্রেতা ভোক্তা দুটা পক্ষই, আর ভোক্তা তো আমরা সবাই। এখন যিনি ক্রেতা তার অজান্তে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আবার কেউ জেনে শুনে ব্যবহার করছে। যেমন কিছুদিন আগে কারণ বাজার যখন আমরা অভিযান করি, তখন এক ব্যক্তি উনি বলছেন হ্যাঁ আমি তো কেমিক্যাল ব্যবহার করছি। আসলে কি কেমিক্যাল ব্যবহার করছে? একজন আসলে সত্যি সত্যি ফরমালিন ব্যবহার করছিলেন, আরেকজন কিন্তু ফরমালিন ব্যবহার করছে না, কি বলছে হ্যাঁ আমি ফরমালিন ব্যবহার করছি। আসলে উনি ব্যবহার করছিলেন ইথেফন, ওইটা বের করে দেখাচ্ছে যে এটা আমি ব্যবহার করছি। তো ওনার কাছে কেমিক্যাল মানি ফরমালিন। তো আমাদের এখন আসলে খুঁজে বের করতে হবে যে কোন কেমিক্যালটা সেফ কোনটা আনসেফ, এবং এটা যারা ব্যবহার করছেন তারা আদৌ বুঝে শুনে করছেন কিনা, তাদেরকে শিক্ষিত করতে হবে। জনাব শাইখ সিরাজ, এই সচেতনতার কথা বা শিক্ষিত করার কথা বলছেন, আপনি এই ক্ষেত্রে যারা মানে আমরা নিয়ন্ত্রক সংস্থাগুলি বলি, তার কোনো দুর্বলতা দেখেন নিয়ন্ত্রক বা আইন প্রয়োগ করে? প্রথমে আমি বলি দুর্বলতা তো আছেই, পুরোপুরিটাই তো দুর্বলতা। যে সবচেয়ে বড় কথা, একজন ক্রেতা খদ্দের গিয়ে একটা মেডিসিন শপ থেকে চাইলেই ফরমালিন কিনতে পারে, এটা কেন পাবে? একজন কৃষক গিয়ে একটি পেস্টিসাইডের দোকান থেকে অবাধে তার প্রয়োজন যতটুকু না তার চেয়ে বেশি পেস্টিসাইড কিনে নিয়ে আসতে পারে, এটা কেন পারবে? পৃথিবীর অন্যান্য দেশে এটা নিয়মটা কি? কোর্স তাদের প্রথম তো হচ্ছে যে সে তার একটা লগ বা প্রয়োজন, তার জমিতে কতটুকু প্রয়োজন মাফিক সেভাবে বরাদ্দ পাবে। আমাদের এখানে কি সেই রেস্ট্রিকশনস কোনোভাবে আছে? আজকে ফুডে যেমন পাশা সাহেব যেটা বললো, এটা একটু পরিষ্কার সবার জন্য হওয়া দরকার যে বিষ, পয়জন এবং রাইপেন হরমোন, বিষ, পয়জন বা পেস্টিসাইডস এবং গ্রোথ হরমোন কখনো এক জিনিস নয়। আচ্ছা, কমার্শিয়াল হারভেস্টের জন্য রাইপেন হরমোন ব্যবহার হয়, বিশ্বব্যাপী এটা প্রতিষ্ঠিত, মাত্রা ঠিক করে দেওয়া আছে। গ্রোথ হরমোন যে কোনো একটা ফসলের গ্রোথের জন্য, সে যখন কমার্শিয়ালি প্রোডাকশন করে সে অল্প দিনে এটার গ্রোথটাকে বড় করবে, সে কারণে গ্রোথ হরমোনটা এটা দিতেই হবে, অ্যালাউ, কিন্তু নির্দিষ্ট মাত্রায়। বাট আমরা গন্ডগোলটা করি কি, পেস্টিসাইডস এবং এই যে কেমিক্যাল গ্রোথ হরমোন, রাইপেন হরমোন, এটাকে একখানে করে ফেলি এবং সেইটা। আপা, এই সচেতনতা বাড়ানোর জন্য আপনার পরামর্শ কি, যে আসলে কোনটা ভেজাল না, এবং ভোক্তা এবং ক্রেতা দুটো পক্ষেই যদি সচেতনতা বাড়ানোর কথা বলা হয়? আসলে সচেতনতা কিভাবে বাড়ানো যাবে সেই একটা পলিসি তৈরি করা দরকার। কারণ আমরা তো আসলে বুঝতে পারছি না যে কোন জিনিসটাতে আসলে মানে ইউজ করা হচ্ছে, মাত্রার বাইরে চলে যাচ্ছে কি না, কারণ এটার কি মাত্রা সেটা আমরা তো আসলে বুঝতে পারছি না। যেমন সাধারণত ওই যে আপনার ফরমালিনের কথা যে বলা হচ্ছে, ফরমালিন মাছকে ভালো রাখার জন্য বা অনেক দিন টিকিয়ে রাখার জন্য, সতেজ রাখার জন্য, বা দুধে সাধারণত মেশানো হয় ফরমালিন, তারপরে সালফিউরিক অ্যাসিড মেশানো হয় ইন্ডাস্ট্রি থেকেই দুধটাকে ঠিক করার জন্য। সুতরাং এটা যে কতটা আছে এবং কতটা হার্মফুল আসলে এটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না।
সুতরাং সচেতনতা আমরা এভাবে কিভাবে হতে পারবো আমি তো সেটা বুঝতে পারছি না, যে আমরা কতটা সচেতন এবং কিভাবে জানবো যে এটা ভালো এটা খারাপ। আমরা একটু ঢাকার বাইরে থেকে আবার একটু কথা বলি, যে খুলনা থেকে মৃণালকান্তি বিশ্বাস, আপনার কাছে জানতে চাইবো যে ভেজাল বা বিষাক্ত রাসায়নিক বিষয়ে ব্যবসায়ী বা কৃষকদের সচেতন করতে কোনো কার্যক্রম কি খুলনায় চালানো হয়, জনাব মৃণালকান্তি বিশ্বাস? আমাদের কার্যক্রম বিএসটি এর কার্যক্রমটাই হচ্ছে প্রসেস ফুডের উপর। এখন যে সমস্ত জায়গায় আমরা প্রসেস ফুড তৈরি করে আমরা লাইসেন্স দিই, তাদের উৎপাদিত পণ্য পরীক্ষা করিয়া আমরা যদি সঠিক পাই তখনই আমরা তাদেরকে লাইসেন্স দিই। জনাব মৃণালকান্তি বিশ্বাস, আমি এইটি আসলে ভালো করে বুঝতে চাইছিলাম যে এই আম, কলা বা আপেল, আঙ্গুর এগুলির মধ্যে যে ভেজাল বা এইসব খাদ্যবস্তুতে ভেজালের ক্ষেত্রে আপনারা কোনো পর্যবেক্ষণ করেন না? এই সমস্ত ক্ষেত্রে যেহেতু এটা আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে, এই সমস্ত খাদ্যের কোনো স্ট্যান্ডার্ড নেই, এই সমস্ত খাদ্যের কোনো মান নেই, মান তৈরি বাংলাদেশ সরকার বা কোনো দেশে এই সমস্ত খাদ্যের কোনো মান নেই। একটা আম, আমি বুঝাতে চাচ্ছি, একটা আম কি ধরনের হবে, কতটুকু ওজন হবে, এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড কিন্তু নেই। যেহেতু এটা ন্যাচারাল, যেহেতু স্ট্যান্ডার্ড নেই, সেই জন্য আমরা ওইটার উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তার মানে ওইটা ভেজাল হলেও আমাদের কোনো কিছু, মানে আমাদের সেটা স্ট্যান্ডার্ড বা টেস্ট করার কোন রকম কোনো মানে সুবিধা নেই আমরা যদি এটা ভেজালও হয়। আমরা দেখি যে আসলে আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছি, জিএসটি এর যে কাজটা হচ্ছে আসলে মান নিয়ন্ত্রণ করা, তাদের ঢালাওভাবে সবকিছুর মান নিয়ন্ত্রণ করা একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। তাই কিছু কিছু প্রোডাক্ট ওনারা বেছে নিয়েছেন এবং সেটার মান নিয়ন্ত্রণ কিভাবে করছেন, স্ট্যান্ডার্ড নির্ধারণ করছেন। যেমন জ্যাম বা জেলি কেমন হবে, কত পার্সেন্ট উনি বলছেন যে আমের ক্ষেত্রে পৃথিবীতে কোথাও এগুলো নাই। এটা উনি যেটা বোঝাতে চেয়েছেন, ঠিক কথা বলেন। উনি যেটা বোঝাতে চেয়েছেন, খাবারের ভেজালটা যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে পরীক্ষা করব বা কোন সংস্থা এটা পরীক্ষা করে? এরকম কোন সংস্থা কি আছে? ওই 155টা আইটেম ওনাদের হচ্ছে ম্যান্ডেটরি আইটেম। আচ্ছা, আর অন্যান্য যত খাবার আছে এটা আর অন্যান্য যে বডিগুলো আছে, যেমন স্থানীয় সরকার, যেমন বর্তমানে সিটি কর্পোরেশন আছে, তো মূলত সিটি কর্পোরেশন, তাদের মধ্যে তো কেউ বিশেষজ্ঞ নন। এখানে খাদ্য পরিদর্শক আছেন, খাদ্য পরিদর্শক আছেন, তাদেরই মূল দায়িত্ব আসলে এই খাদ্য পরিদর্শকদের হচ্ছে মূল দায়িত্ব। কিন্তু সেই অর্থে কোনো মানে ডেডিকেটেড সংস্থা নাই যারা এটা পরীক্ষা করবেন না। এতে স্থানীয় সরকারের আছে, সিটি কর্পোরেশনের আছে, আর বিএসটি এর এডিশনাল দায়িত্ব যেটা খাদ্য বিষয়টা, মানে খাদ্যের মান পরীক্ষা করা, মূলত মান পরীক্ষা করেন এবং সেটা প্রসেসড ফুডের ক্ষেত্রে। তো আমি চট্টগ্রামের বিএসটি এর যে পরিচালক আছেন, সহকারী পরিচালক আছেন শওকত ওসমান, ওনার কাছেও জানতে চাইবো যে এই সরকারি বা বেসরকারি উদ্যোগে পরিচালিত যে গবেষণা আছে, সেই গবেষণার মধ্যে দেখা যাচ্ছে যে খাদ্যের মধ্যে ভেজাল থাকছে, সেই ক্ষেত্রে বিএসটিআই এর কি করার আছে বলে আপনি মনে করেন? আমরা এখানে জানতে পারলাম যে 155টি পণ্যের বাইরে আসলে আপনারা ম্যান্ডেটরি না এটা করার, সেক্ষেত্রে বিএসটিআই কি করতে পারে এই খাদ্যের ভেজাল থেকে আমাদের মুক্ত করার ক্ষেত্রে? বিএসটিআই কিছু করার আছে জনাব শওকত ওসমান? জি, আমি প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমি সেটা হচ্ছে যে আপনারা বললেন যে আমে ভেজাল, ফলে ভেজাল, এগুলা বিএসটির দায়িত্ব। এটা কিন্তু বিএসটি এর দায়িত্বের মধ্যে পড়ে না। বিএসটিআই শুধুমাত্র শিল্প পণ্যগুলা, শিল্প কারখানা উৎপাদিত পণ্যগুলা শুধু দেখভাল করে। তারপরে এটা আমরা আমাদের দায়িত্ব থেকে সাধারণত ভ্রাম্যমাণ আদালতে আমরা শুধু ফরমালিনটা টেস্ট করি, শুধু ফরমালিনটা টেস্ট করি। এটা শুধু আমরা জাস্ট একটা এজ এ ভোক্তা বা একজন জনগণের আমাদের উপর অর্পিত দায়িত্ব হিসেবে করে থাকি। আমি একটা পরিসংখ্যান দিতে চাই। চট্টগ্রামে এই গত মাসেও আমরা রেলওয়ে মেন্স স্টোরে আমরা অভিযান পরিচালনা করি। এর মধ্যে আমরা 20 কেজি আঙ্গুর ধ্বংস করে দিই ফরমালিনের উপস্থিতির কারণে। তার মানে বিএসটিআই, জনাব শওকত ওসমান, বিএসটিআই এগুলি সাধারণত সামাজিক দায়িত্ব হিসেবে করে, তার এটা কাজের দায়িত্বের মধ্যে এটা পড়ে না। এক্স্যাক্টলি, মানে আপনারা
আপনারা একটা আমরা শুধু শিল্পপণ্য গুলো দেখভাল করি। এই যে আমরা যে খাবারে যে ভেজাল পাই সেই ভেজালগুলি দেখার দায়িত্ব আসলে সরকারের কোন অংশের? সরকারের কার এই খাদ্যে ভেজাল দেখার দায়িত্ব? এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় বলছেন এগুলো অ্যাকচুয়ালি দেখভালের দায়িত্ব হলো স্যানিটারি ডিপার্টমেন্ট আছে, এটা তাদের মধ্যেই পড়ে। আচ্ছা, তাদের মধ্যেই পড়ে। জনাব শওকত ওসমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু রাজশাহীর দুলাল মাহবুবকে জিজ্ঞেস করি যে, দুলাল মাহবুব, আপনি বলছিলেন যে ভেজাল ছাড়া বা কেমিক্যাল ছাড়াও অনেক আম হয়, তো সেই আমগুলি করার ক্ষেত্রে কি সেগুলি উৎপাদনে কম হয়, বেশি হয়, দাম কম পাওয়া যায়, মিষ্টি কম লাগে, কোনো সমস্যা হয় কেমিক্যাল ছাড়া যে আম আছে? কেমিক্যাল ছাড়া আম যে পাওয়া যায় তাতে মিষ্টি বা অন্য কিছুতেই কমতে হয় না, আমের যে বৈশিষ্ট্য সেটা অক্ষুণ্ণ থাকে। তাহলে আমের মধ্যে সেই কেমিক্যাল দেওয়া হয় কেন? এটা আমাদের মানসিকতার ব্যাপার। এটা যারা ভোক্তা আছেন তারাও একটু বাণিজ্যিক ভিত্তিতে চাহিদা করেন, আর যারা উৎপাদন করেন তারাও বাণিজ্যিক ভিত্তিতেই করার চেষ্টাটা করেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি। উৎপাদন করেন তারাও বাণিজ্যিক ভিত্তিতেই করার চেষ্টাটা করেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর জনাব শাইখ সিরাজ আপনার কাছে ফিরে আসবো যে এটা জানতে যে আসলে প্রসেসড ফুড ছাড়া অন্যান্য খাবারগুলি দেখার জন্য ম্যাজিস্ট্রেট সাহেব এখানে আছেন। তিনি বললেন যে এটা আসলে সরকারের যে স্থানীয় সরকার বিভাগ তাদেরই দায়িত্ব বা ফুড ইন্সপেক্টর বা অন্যদের দায়িত্ব। এটা মানে আসলে অনেকের দায়িত্ব থেকে যাচ্ছে, কারো দায়িত্বই থাকছে না। এটা নিয়ে নিশ্চয়ই আমাদের ভোক্তাদের মধ্যেও একটি প্রশ্ন থেকে যাবে। এটা নিয়ে আপনি কি মনে করেন? আমরা একটু বিরতি নিয়ে আপনার কাছে আসবো। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব শাইখ সিরাজ, আমরা সারা বাংলাদেশে অনেকের কথা শুনলাম, আমরা পাশা সাহেবের কথাও শুনলাম, তো আপনার মন্তব্য আসলে শুনতে চাইবো যে আসলে আমরা খুব আতঙ্কের মধ্যে আমাদের থাকা উচিত কিনা ভেজাল নিয়ে? অবশ্যই থাকা উচিত। ভেজালের মধ্যে আমরা যথেষ্ট আতঙ্কের ভিতরে আছি। দুটো জায়গা খুব কার্যকরীভাবে যদি আমরা তদারকি না করতে পারি তাহলে হবে না। কিভাবে আসছে, প্রথম কথা আমরা বলছি, যারা ব্যবহার করছে কিছু কিছু জেনে করছে, কিছু কিছু না জেনে করছে। এখানে ওদেরকে যেভাবে দোষারোপ করছি, আমি ভোক্তা হিসেবে আমার নিজেকে আরো বেশি দোষারোপ করছি। কেন? আমি দুটো উদাহরণ দিয়ে বলি। আপনি বাজারে গিয়ে একেবারে চকচকে সাদা চালটা কিনতে চাচ্ছেন, আপনার পাশেই যে একটা মোটা চাল আছে একটু লাল রঙের, সেটা আপনি কিনতে চাচ্ছেন না। ওই চকচকে সাদা চালটা, ওটার ভিতরে যে ইউরিয়া দিয়ে পলিশ করা হয়েছে, আপনি জেনেও কিন্তু ওটাই কিনছেন। আমি যে রোজা আসছে, মুড়ির কথা বলি, আপনি মোটা মুড়িটা কিনবেন না, আপনি ওই ধবধবে সাদা এত বড় মুড়িটা কিনবেন। আপনি জানছেন যে ওটার ভিতরে ওটা ইউরিয়া দিয়ে করেছে, তারপর আপনি ওটা কিনছেন। এই যে ভোক্তার নিজের দিক থেকে তো ভোক্তা বা সারা বছর একটা ফল খাওয়ার বাসনা সে রাখছে, সারা বছর কলা খাবে, সারা বছর কমলা খাবে, সারা বছর না। বাংলাদেশে খুব কম কলা আছে। আপনি যদি নিজে কলা গাছ লাগিয়ে যদি ওটা ছড়ি পেরে খান, আপনি বলতে পারবেন যে আপনি একটি ভালো কলা খেলেন। কিন্তু বাংলাদেশে খুব কম কলাই আছে যেটাতে স্প্রে করা হচ্ছে না বা কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে না। ইট ইজ অ্যাবসলিউটলি, আমি গ্রাম পর্যায়ে কৃষকের ঘরে ঘরে ঢুকে দিয়েছি যে সে ওই ঘুরে ফিরে তার কাছে হচ্ছে কি কত সহজে সে বাণিজ্যটা করবে, কত তাড়াতাড়ি করবে, যে কিছুটা সময় দিতে হবে। আরেকটা এখানে কথা আরেকটা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিক সময় খাদ্যপণ্য বলি, ভোগ্যপণ্য বলি, এটার ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। মানুষের বাইং ক্যাপাসিটি বেড়েছে বলে একটা সাধারণ রিক্সাওয়ালাও কিন্তু দুটো কলা কিনে খেতে চায়। তো এটার তো উৎপাদনও বেড়েছে এবং তাকে রাতারাতি এটা বাণিজ্যিক কাঁচা জিনিসগুলো এনে, আপনি বাউকুলের কথা যদি বলেন, জাস্ট ওটা এখন পর্যন্ত পরিপুষ্টি হয় না, এনে ওটাকে আপনি নানানভাবে চুবিয়ে টুবিয়ে দিচ্ছেন, বাজারে বিক্রি করছেন, খাচ্ছেন। তো আমাদের দিক থেকে আমরা যেটা বলি যে আমাদের সচেতন না হলে পারবো না। আপনি তরমুজ কিনতে যান, আপনাকে দোকানি দেখে প্রথম বলবে যে লাল টকটকাটা নেন। আপনার লাল তো দরকার না, আপনার দরকার হচ্ছে মিষ্টি তরমুজ, লাল দেন। তো আপনার চাহিদা অনুযায়ী সে লাল সিরিঞ্জ মারছে, ভেতরে লাল রং দিচ্ছে। আমি একটু বলবো, অ্যাজ আ কনজিউমার আমি বুঝতে পারছি যে কনজিউমার ডিমান্ডটা আছে, কিন্তু আমি একজন মা, আমার ছেলে যদি একটা চক খেতে চায়, তার খুব সুন্দর লাগছে, সাদা চকচকে লাগছে, আমি কি তাকে খেতে দেব? আমি তো তার কাছে ওটা অ্যাভেলেবলই করব না, আমি তো তাকে খেতেই দিব না। আমার একটা রুল আছে, ইউ ক্যানট ইট হোয়াট ইজ নট এডিবল। তো আমি একটা ভোক্তা, যদি আমি অসময়ে আমি আম খেতে চাই, অনেক আগে আমি আম খেতে চাই, আমি যদি চকচকে চাল খেতে চাই, why should that be available in the market? Why is there no law? এটা নিশ্চয়তা দেবে রাষ্ট্র,
জি এটা জি, নিশ্চয়তা দেবে রাষ্ট্র। জি, আমরা তো সেটাই, ইউরোপিয়ান মার্কেটে সেটাই। আমি নিজে আমরা দেখেছি কেন খাদ্য নিরাপত্তাটা কেন পাচ্ছি না আমাদের ইউরোপের রাষ্ট্র সবচেয়ে বড় হাইপার মার্কেট হচ্ছে বার্মিংহাম। জি সেই জায়গায় পৃথিবীর সব দেশের কাঁচা পণ্য ঢুকছে, বিকজ তাদের সব জিনিস মেনে উৎপাদন করছে বলে ঢুকছে, শুধু বাংলাদেশ এটা ঢুকছে না, এটাই তো প্রমাণিত। বাংলাদেশটা ঢুকছে না। জি আসলে হ্যাঁ, ভেজাল তো হচ্ছে, তো আমরা অস্বীকার করছি না। আমরা ভেজাল ধরছি, সরাসরি ধরছি, হাতে নাতে ধরছি, কিন্তু পাশাপাশি আপনার যতটুকু ভেজাল হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু প্রপাগান্ডা হওয়ার ফলে যেটা হচ্ছে আমাদের ভয় হচ্ছে, এবং ভেজাল খেয়ে মরার আগে আমরা কিন্তু ভয় খেয়ে মরে যাচ্ছি। এখন এই যে কলার কথাটা আমরা শুনলাম, এই কলায় পরীক্ষা প্রমাণিত হয়েছে কলাটা সবগুলো, বলছি না যে কোনোটাই ভেজাল নেই সেটা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি নিজেদের বঞ্চিত করছি। অনেকে বলতে শুনেছে 2 বছর যাবত কলা খাই না। কেন কলা খাই না? নিজেকে বঞ্চিত করছি, আমরা ফল না খেয়ে বঞ্চিত করছি। এই কলাতে যে কেমিক্যালটা ব্যবহার করছে, এই কেমিক্যালটা ক্ষতিকর কতটুকু কারোর কাছে কিন্তু এটা প্রমাণিত দেখাতে পারে না। কিন্তু পাশাপাশি আমি শুধু আপনাকে ইন্টারাপ্ট করছি হচ্ছে যে শাইখ সিরাজ ভাই যে অনুষ্ঠানটার কথা বললেন, সেই অনুষ্ঠানটা আমি দেখেছি শাইখ ভাইয়ের সাথে। সেটা আমরা দেখছি না, বার্মিংহামের সেই বাজারে সারা পৃথিবীর, আফ্রিকার অনেক দেশ, লাতিন আমেরিকার অনেক দেশ, অনেক আমাদের চেয়ে পিছিয়ে পড়া দেশের খাদ্য পণ্য সেখানে ঢুকছে, শুধু আমাদের দেশে খাবার সেখানে ঢোকার অনেকগুলো কারণ আছে। শুধু না অনলি দ্য কজ, দিস ইজ অনলি দ্য কজ। এটা অনেক কেমিক্যাল আছে যেগুলো আমরা যে রুল মেনে চলছি সেটাই প্রবেশাধিকারী সময় হয়ে গেছে, এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে কোন কেসে সরাসরি কথা বলেছেন ওদের সাথে বাজার, ওনারা একটি কজের কথাই বলেছে। কারণ আমি অনুষ্ঠানটি দেখেছি, আমি ওটির মধ্যে একটি বিষয়ের কথাই বলেছেন যে বাংলাদেশে খাদ্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিয়ম মানা হয়। ওয়াফরা থেকে বাংলাদেশে দুবার লোক এসেছে। ওয়াফরা হচ্ছে ওদের অ্যাসোসিয়েশন, যেটা হ্যাঁ দুবার লোক এসে আমাদের এখানকার যে ওই যে কলম্বো লেবু, যেটা সেটা ইউরোপে যথেষ্ট ডিমান্ড, কলম্বো লেবু আস্বাদ করা, ওরা নিষিদ্ধ করে দিয়েছে যে এটার ভিতরে প্রচুর পরিমাণে কেমিক্যাল পাওয়া গিয়েছে, যেটা হিউম্যান হেলথের জন্য হ্যাজার্ডাস। তবে পাশাপাশি যেটি বলতে চাইছিলেন যে আমরা কি অনেকটা প্রপাগান্ডার শিকার, সেটি আপনারা বলতে চাইছেন, আপনি বলতে চাইছেন যে আমরা আসলে কলা খাচ্ছি না, ভয়ে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আপনার এরকম মনে করার আসলে যৌক্তিক কারণ হচ্ছে গবেষণাতে দেখা যাচ্ছে যে এগুলি আসলে খুব ক্ষতিকর না। আসলে আমরা গবেষণা পর্যাপ্ত নেই, আর গবেষণা ছাড়াই যদি কাউকে বলা হয় এটা কি ক্ষতিকর, বলে হ্যাঁ ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর, ভয়ানক ক্ষতিকর, কিন্তু কি মাত্রায় ক্ষতিকর কেউ কিন্তু পরীক্ষা করে প্রমাণ না করেই কিন্তু অনেকেই কথা বলছেন। এর ফলে আমরা ভয় পেয়ে যাচ্ছি। আর রিসেন্টলি কিছু গবেষণা হচ্ছে, সেই গবেষণায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রমাণ করেছে যে এই যে কলাতে ইথেফন দিয়ে কলাটা পাকানো হচ্ছে, এই কলাটা হ্যাঁ ইমেচিউর কলা হলে এটা পুষ্টিমান আপনি কম পাচ্ছেন, কিন্তু বিষ তো না। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে কথায় কথা আমরা বিষ বলবো, এত ভয়ও আমাদের পাইয়ে ভোক্তাদের পাইয়ে দেওয়া ঠিক হবে না। এতে করে আমরা বঞ্চিত হচ্ছি, ফল খাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। অধ্যাপক খালেদা এদিব, আপনি কি একটু ভালো বোধ করছেন ম্যাজিস্ট্রেট পাশার কথা শুনে যে হ্যাঁ, আমাদের এতটা? না, আমি খুব একটা ভালো বোধ করছি না, কারণ আমি পরিবেশ আন্দোলনের সাথে অনেক দিন ধরে জড়িত ছিলাম। আমি এই ব্যাপারে অনেক, ওই যে আপনার ফার্মেসি ডিপার্টমেন্টের অনেক টিচাররা এই অনেক গবেষণা করেছে, এবং দেখা গেছে যে এগুলোর খাওয়ার মানে মাত্রাটা আসলে আমরা সঠিকভাবে জানি না। আসলে সেজন্যই আন্দাজে আমরা কোনটা ভালো কোনটা মন্দ না বুঝেই খেয়ে নিচ্ছি, কিন্তু আফটার এফেক্ট কিন্তু অনেক বেশি হচ্ছে ইদানিং, কিন্তু কিডনি ড্যামেজ। পাশা যেটি বারবার বলছিলেন যে এইটার কি আসলে কোন একটি সুনির্দিষ্ট গবেষণা কি আছে আসলে কতটা ক্ষতিকর, কোন মাত্রায় কতটা ক্ষতিকর? আমার বাইরে একটা গবেষণা হয়েছে, ফরমালিনের উপরে যদি এক্সেস হয়ে যায় ব্লাডে, তখন কিন্তু ব্লাড সেলগুলো ভেঙে যায়। ফরমালিন একটু বেশি হয়ে গেলেই কিন্তু এর বিষক্রিয়া হয়ে টক্সিক এফেক্ট হয়ে যাচ্ছে। আর ইউরিয়াতে হচ্ছে, আর হচ্ছে আপনার ডিডিটিতে, এই তিনটা খুবই এফেক্টিভ, এবং এতে ওই যে মানে খুব ইমিডিয়েটলি কোনো রিঅ্যাকশন না হলেও এটার অনেক ডিলেড আর কি রেজাল্ট অনেক বেশি পাওয়া যায়, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাদের ভোক্তাদের মধ্যে আজরাকে একটু জানতে চাইবো যে আজরা, আপনি কি একটু ভালো বোধ করছেন যে আসলে মানে অত ক্ষতিকর কোনো কিছু নাই, আমাদের পুষ্টিটা কম থাকতে পারে কিন্তু এটা বিষ তো না? অবশ্যই না, অবশ্যই না, কারণ আমরা তো চোখের সামনে দেখছি। আমার পরিচিত একজনের বাচ্চা, হ্যাঁ 2-3 বছরের বাচ্চা, তাকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, ব্লাড টেস্ট করে তার ব্লাডের মধ্যে আর্সেনিক পাওয়া গেছে। তারা তো অবাক যে হাউ কাম। হ্যাঁ, আমাদের পরিচিত কত মানুষের ইয়াং বয়সে মানুষদের আজকাল ক্যান্সার ধরা পড়ছে, এটা তো আমরা দেখছি। দিস ইজ নট মেন্টাল, দিস ইজ নট আ মেন্টাল প্রবলেম। আমরা কেন বলছি আমি জানি না, কিন্তু দিস ইজ নট আ মেন্টাল প্রবলেম। এটা কাগজে কলমে প্রুভেন দ্যাট আমাদের দেশে অ্যাডাল্টারেটেড ফুড আছে। এই যে মরিচের প্যাকেটের মধ্যে ইটের গুঁড়া,
এটা কি ফলস? এটা রিপোর্ট কি ফলস? না না আছে তো অবশ্যই, কিন্তু কোনটা মানে একটা সেফ লেভেল আছে মরিচের, এটা ইটের গুঁড়ার একটা সেফ লেভেল আছে। অনেক ভেজাল তো আমরা বিভিন্ন প্রায় শতাধিক পণ্যের উপর আমরা অভিযান করেছি এবং ভেজাল পেয়েছি। আমি সেটা সবই মানছি, ভেজাল নাই সেটা তো বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রপাগান্ডা যে করা হচ্ছে, যেমন কলা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে, কলাটা তো সেফ। আমি এইরকম দুই একটা আপনার কাছে মনে হচ্ছে যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডার সূত্র ধরে আমি আপনার কাছে চট করে জানতে চাই যে এই প্রপাগান্ডাটা করে কার লাভ? এটা আমরা না বুঝে, না গবেষণা না করে আমরা আন্দাজে যে কথাটা বলছি, এতে করে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে। কাজের একটা মোটিভ থাকতে হয় না? ধরেন আমি সাংবাদিক, আমি বলছি যে এই ফলের মধ্যে ভেজাল আছে বা এই ফলের মধ্যে রাসায়নিক মেশানো হয়েছে, সেটা আমি করে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যে এই যে আপনি আমের কথা বললেন, বাজারে এই মুহূর্তে কিন্তু আমের সিজন শুরু হয়নি, তো আমটা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রে, সুন্দর চকচকে সুন্দর আম, রঙিন আম। তো এই আমটা যখন একটু নাড়া দিবেন, দেখবেন ভিতরে টকটক শব্দ হচ্ছে, আটিটা ঠিক মতো বাঁধে নেই, ছুরি দিয়ে কাটলে আটি সব কেটে যাবে। তো এখন এই আমটাকে পাকানো হয়েছে কি ওই কেমিক্যালটা দিয়ে, ওরা বলছে এটা সেফ কেমিক্যাল, মানছি, কিন্তু আমটা ভিতরে তো পূর্ণভাবে গঠিত হয়নি, এটি টেস্টও গঠিত হয়নি, এটি টেস্টও হবে না, এটা খেলে দেখুন অন্যরকম খারাপ লাগবে, ভাববে এতে এটা বিষ। আসলে এটা বিষ না, কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে। আমি একটা হচ্ছে প্রতারিত হওয়া, সেটা মানছি, কিন্তু এটা কি যে বিষ সেটা বলছি না। এইটি হচ্ছে একটি খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট তুলেছেন যে ম্যাজিস্ট্রেট পাশে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপা বলতে চাইছিলেন এই প্রসঙ্গে, এবং শাইখ ভাই আপনার কাছেও শুনবো যে উনি বলছেন যে আমরা প্রতারণার শিকার ঠিকই হচ্ছি, কিন্তু সেই প্রতারণাটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর বা ভয়াবহ, এটা বোধহয় একটু, এবং বিষ সেটা বোধহয় একটু বাড়িয়ে চিন্তা করা। শাইখ ভাই অত মাথা নাড়ছেন, আমরা শাইখ ভাই থেকে শুনবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাইখ সিরাজ, আমাদের অনেক দর্শক আমাদের কাছে জানতে চাইছেন যে আমরা ম্যাজিস্ট্রেট সাহেবকে যদি বিশ্বাস করি, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা আসলে খুব ভয়ের মধ্যে নাই, যতটা আতঙ্ক বা ভয় আমাদের মধ্যে ছড়ানো হয়েছে। তো আপনার কাছে অনেকে জানতে চাইছেন যে আসলে কি, যেহেতু আপনি একজন সংবাদকর্মী, আপনার অনেক কৃষির ক্ষেত্রে আপনার নিবিড় যোগাযোগ আছে, আপনি এটাতে কি মনে করেন? আমি মোটেও সেফ মনে করি না। আমি মাঠ পর্যায়ের আমি যা দেখি যে সমস্ত পেস্টিসাইডস এবং যে সমস্ত আমরা কেমিক্যাল ব্যবহার করি উৎপাদনের সময়, সেগুলোর একটা ভয়াবহ রেসিডিউতে আমাদের মাটিতে থাকছে, জমছে। আপনি জানেন বোধহয় যে মাটির যে 16টা জৈব উপাদান, তার ভিতরে বাংলাদেশের অনেক জেলাতে এখন এটা 3-4 নেমে আসছে। তো এটা তো এগুলোরই প্রভাব। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আজকে পেস্টিসাইডস বা ইনসেকটিসাইড যেটাই ব্যবহার করছেন না কেন, কিছু কিছু পেস্টিসাইড পরিষ্কার লেখা আছে ব্যবহারের অন্তত 15 দিনের আগে বাজারজাত করা যাবে না। কৃষক তো এগুলো জানে না, সে কমার্শিয়ালি উৎপাদন করছে, সে মনে করছে আজকে করছি কালকে বাজারে নেব, অথবা আমাকে আজকের ভিতরে যাতে কোনো পোকা না লাগে আমার, ওইভাবে সে আনতেছে, বাজারে ঢুকাচ্ছে। কোন জায়গায় টেস্ট হয়ে আসতেছে জিনিসটা, এটার ভিতরে কেমিক্যাল আছে, কি মাত্রায় আছে, সে কবে দিয়েছে আপনিও জানছেন না। তো এইগুলো এতটা ঢালাওভাবে বলাটা ঠিক না আসলে। কারণ একটা আমরা যদি আর কিছু, এখানে আজকে অনেক কথা হয়েছে যে এটা টেস্টের কোনো ব্যবস্থা নাই, এটা কোনো পরিসংখ্যানগত কোনো ইয়ে নাই, আমাদের কোনো নলেজ নাই বা আমাদের কোনো উদাহরণ নেই, তাহলে প্রতিনিয়ত আমাদের নানান জাতীয় আননোন ডিজিজ, যেগুলোর সাথে ডাক্তাররাও পরিচিত নন, ক্যান্সার বা কিডনি, এটা তো কমন, এগুলো কোত্থেকে আসছে হঠাৎ করে? ফাইন, ক্লাইমেট চেঞ্জ ইস্যুর কারণে অনেক কিছু আমাদেরকে ভর করছে, কিন্তু খাদ্যজনিত কারণে আমাদের যেই মানে হেলথ হ্যাজার্ডস তৈরি হচ্ছে, এটা আমি মনে করি যথেষ্ট অ্যালার্মিং, এটার প্রতি অ্যাড্রেস করা উচিত, খুবই স্ট্রং। অধ্যাপক খালেদা দিদি, আপনি যদি একটু 30 সেকেন্ডে যোগ করেন, শাইখ ভাই প্রায় সবগুলো জিনিস। আমি ওনার সাথে একমত। আর আমার মনে হয় কি যে এই যে মাত্রাটা, এটা আমাদেরকে নির্ধারণ করতেই হবে যে ফরমালিন কতটুকু দেওয়া যেতে পারে, কার্বাইড কতটুকু দেওয়া যেতে পারে, এবং কীটনাশক ওষুধ কতটুকু ব্যবহার করা যেতে পারে। এটা যদি নির্দিষ্ট মাত্রা না করা হয়, তাহলে এই মানে কৃষকরাই বা কতটুকু ব্যবহার করছে, আপনিই বা কিভাবে সেফলি এটা নিচ্ছেন, মাত্রাটা আমাদেরকে একদম 100% নিশ্চিত হতে হবে, তাহলে এই প্রোপাগান্ডার ব্যাপারটা আর থাকবে না। এবং আমরা আন্দাজেও খাবো না, জেনে শুনে খাবো, বুঝেই খাবো। সুতরাং আমরা তখনই সচেতন হতে পারবো, মানে আমরা কি খাচ্ছি সেটা আমরা জানবো। আপনি যদি 30 সেকেন্ডে বলেন। আমি অ্যাজ আ ভোক্তা, অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ আ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি এটার সলিউশন চাই। আমি সায়েন্টিস্ট না, আমি ব্যবসায়ী না, পেস্টিসাইড ব্যবসায়ী না। আমার ইন্টারেস্ট হচ্ছে আমি আমার বাচ্চাদের একটা সুন্দর সুস্থ একটা ভবিষ্যৎ চাই, আমি এটার সলিউশন চাই। অনেক সংস্থা আছে, অনেক রিসার্চ করেছে, সরকার খুব ভালোভাবে বুঝেন এই জিনিসটা কি। উনি ম্যাজিস্ট্রেট, উনি ক্লিয়ারলি আশঙ্কা ফিল করছেন না,
কিন্তু অ্যাজ আ ভোক্তা আমরা অনেক শঙ্কিত, এবং আমি জাস্ট এই সুযোগটা নিতে চাইবো টু এক্সপ্রেস দ্যাট। আপনি তিনজনের কথা শুনলেন, আপনার কাছে কি মনে হয় যে এটা যদি প্রপাগান্ডা হয় সেটা কিভাবে দূর করা যায়, বা এটা অন্য কিছু হলে এটা কিভাবে দূর করা যায়? আশঙ্কা বোধ করছি না, এই কথাটা তো আমি কখনোই বলি না, বা সম্পূর্ণ প্রপাগান্ডা সেটা বলি না। আমি এখানে যে ভেজালগুলো হচ্ছে সবই মানছি। মটর দানা আপনার সবুজ রং দিয়ে, কাপড় তৈরির যে রং দিয়ে বাজারে বিক্রি হচ্ছে, এটা অত্যন্ত ক্ষতিকর। তারপরে অতিমাত্রায় কীটনাশক দেওয়া হচ্ছে, ক্ষতিকর। এবং কীটনাশক দেওয়ার পরপরই যে লিচু বাগানের নিচে পড়েছে সেটা খেয়ে মানুষ মারা গেছে, এটা ক্ষতিকর। এবং কীটনাশক দেওয়ার পরপরই হারভেস্ট করা হচ্ছে, বাজারে চলে আসছে, এগুলো ক্ষতিকর, অজস্র ক্ষতিকর আছে। কিন্তু এর পাশাপাশি আরও কিছু যেটা আছে আমরা না জেনে কেমিক্যাল কি আমরা বিষ ভাবছি, শুধু কেমিক্যাল মানেই বিষ, এটা যেন না ভাবি, এবং আমরা যাতে নিজে থেকে বঞ্চিত না করি। অনেক ফল আমরা অনেকে খাই না, যেমন 2 বছর যাবত টমেটো খায় না, 2 বছর যাবত কলা খায় না, এগুলো তো হওয়া ঠিক না। টমেটোটা যে প্রসেসে ওনারা পাকাচ্ছেন কৃষকরা, এটা হ্যাঁ ঠিক আছে, ন্যাচারালি পাকানো উচিত, কিন্তু যখন আপনি বাণিজ্যিক ফল হিসাবে আমরা ট্রিট করব, তখন আপনাকে বাধ্যই হতে হবে এটাকে কেমিক্যাল দিয়ে পাকানোর জন্য, সারা পৃথিবীর মতো। সেই ক্ষেত্রে যাতে করে সেফ ওয়েতে এটা পাকানো হয় সেটা আমাদের দেখতে হবে। আর বর্তমানে যেভাবে তারা পাকাচ্ছে এটা আমরা সেফ পেয়েছি, এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, আমি সেই কথাই বলতে যাচ্ছি। কিন্তু পাশাপাশি যে ক্ষতিকর পদার্থগুলো দেওয়া হচ্ছে এটা যাতে করে বন্ধ হয়, সেই কারণে আমরা একটু মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং ব্যাপকভাবে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।